নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার মধ্যে পার্থক্য কি সার্কিট কিন্তু দেখতে একই, ঠিক আছে। ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য 2 থেকে 6 মাঝখানে কি ছিল ফিডব্যাক রেজিস্ট্যান্স ছিল এবং এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ইনপুট রেজিস্ট্যান্স ছিল। শুধুমাত্র ডিফারেন্সটা কোথায়, ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য ইনপুটটা এখানে ছিল এবং 3 নাম্বার যে পিনটা ছিল সেটা গ্রাউন্ডেড ছিল। বাট এখানে কি হচ্ছে, ইনপুটটা এখানে চলে আসছে এবং গ্রাউন্ডটা এখানে চলে গেছে, মানে এখানে গ্রাউন্ড এবং ইনপুটে একটা ইন্টারচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো এই কনফিগারেশনটাকে আমরা বলতেছি নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। ডিফারেন্সটা কোথায় আমরা বলতেছি, ডিফারেন্সটা কোথায়, শুধুমাত্র ইনপুটটা চেঞ্জ হয়ে গেছে। ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য ইনপুট অবশ্যই 2 নাম্বার পিনে থাকবে এবং নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য ইনপুট হচ্ছে 3 নাম্বার পিনে থাকবে, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, এখন এটা সলভ করব কিভাবে, এক্স্যাক্টলি আগেরটা যেভাবে সলভ করে আসছি এটাও ঠিক একই রকম ভাবেই সলভ করব। খেয়াল করে দেখো তো, এই কারেন্ট এবং এই কারেন্ট ইকুয়াল হবে না, তো গত ক্লাসে দেখে আসছি, কারণ আমাদের 2 এবং 3 নম্বর পিনের দিকে কোনো কারেন্ট ঢুকেও না বের হয় না, সেই হিসেবে এই যে কারেন্টটা দ্যাট শুড বি ইকুয়াল টু দিস কারেন্ট, তাই না। এখন খেয়াল করে দেখো, আমাদের লাস্ট ইনভার্টিং অ্যামপ্লিফায়ার যখন দেখে আসছিলাম 3 নাম্বার যে পিনটা মানে পজিটিভ যে পিনটা দ্যাট ওয়াজ গ্রাউন্ডেড, যার কারণে এখানে পটেনশিয়াল কত ছিল 0 ভোল্ট। বাট এখন কি সেটা গ্রাউন্ডেড, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে না, সেই ভোল্টেজ সোর্সটা ধরো হচ্ছে সাপোজ এটা হচ্ছে V1, এটা যদি V1 হয় তাহলে এখানেও কি থাকবে V1 থাকবে। কারণ আমরা জানি যে অপেপের দুইটা অ্যাসাম্পশন আমরা ধরে নিই, অপেপের আইডিয়াল অপেপের যে ক্যারেক্টারিস্টিক সেখান থেকে আমরা দুইটা অ্যাসাম্পশন ধরে নিই যে অপেপের 2 এবং 3 নম্বর পিন দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। সেকেন্ড হচ্ছে 2 এবং 3 নম্বর পিনের পটেনশিয়াল ডিফারেন্স 0, তার মানে হচ্ছে 2 এবং 3 নম্বর পিনের পটেনশিয়াল অলওয়েজ সেম থাকে। সেই হিসাবে আমি এই পয়েন্টে ভোল্টেজটা কত লিখতে পারি, এই নোডের ভোল্টেজটা লিখতে পারি V1, তাহলে এই যে কারেন্টটা I1 এটা ইকুয়েশনটা কি হবে V1/R। তারপরে দেখো এই নোডের ভোল্টেজ হচ্ছে V1, এটা আরেকটা টার্মিনাল কোথায় পড়ে আছে গ্রাউন্ড, গ্রাউন্ডের পটেনশিয়াল 0 ভোল্ট, তাহলে এটাকে লিখতে পারি 0 ভোল্ট মাইনাস V1 ডিভাইডেড বাই R1 ইকুয়ালস টু কি I1 দেখা যায়। সিমিলারলি I1 ইকুয়ালস টু কারেন্ট না, এই পয়েন্টে ভোল্টেজ কত V1, এই পয়েন্টে ভোল্টেজ আমরা জানি সেটা কত V আউটপুট, তাহলে এটাকে কি লেখা যায় V1 মাইনাস V আউটপুট ডিভাইডেড বাই RF ইকুয়াল টু I2। এখন I1 ইকুয়াল টু যদি I2 করি এবং সেখান থেকে যদি V আউটপুটের জন্য সলভ করি তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এরকম 1 প্লাস RF ডিভাইডেড বাই R1 ইনটু VI, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, আমার VI যদি পজিটিভ হয়, সাপোজ VI টা 2 ভোল্ট, তাহলে আউটপুটটা অলওয়েজ কি হবে পজিটিভ। যদি VI নেগেটিভ হয় আউটপুটটা তখন কি হবে নেগেটিভ। সো এখানে পোলারিটি চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই। যদি আমি ইনপুটটা পজিটিভ হয় আউটপুটও পজিটিভ পাচ্ছি, যদি ইনপুটটা নেগেটিভ হয় আউটপুটও নেগেটিভ পাচ্ছি। এই জন্য এই অ্যামপ্লিফায়ারটাকে আমরা বলছি নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, বুঝা গেছে। এখন বাট এখানে একটা সিগনিফিক্যান্ট জিনিস আছে, সেটা হচ্ছে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার যে গেইন, এটাকে আমরা বলছি গেইন। এই গেইনের যে ইকুয়েশনটা সেটা যদি আমরা খেয়াল করি সেটা দেখতে পাবো আগে থেকে অলরেডি একটা 1 প্লাস করে দেওয়া আছে, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। মানে কি, আমার যদি গেইন প্রয়োজন হয় 2, তাহলে আমি এখানে কত করব, এই রেশিওটা কত করব 2:1। যদি 3 করতে হয় এই রেশিওটা কত করব 2। কারণ কেন, কারণ আগে থেকে একটা 1 দেওয়া আছে যেটা কিনা ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য ছিল না। সো আমি যখন ডিজাইন করব, ডিজাইন করতে গেলে আমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে ডিজাইন করতে হবে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে এর মধ্যে ইনপুট দিলাম, খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার ইনপুট, পজিটিভ দিক
হচ্ছে 3 ভোল্ট, নেগেটিভ পিক হচ্ছে -3 ভোল্ট এবং পিক টু পিক ভ্যালু হচ্ছে কত 6 ভোল্ট। এবং এটা হচ্ছে আউটপুট। আমি এই ইনপুটের জন্য এই আউটপুট চাচ্ছি। তাহলে বলো তো এখন গেইন কত? গেইন 2। এবং পজিটিভ সাইকেলের জন্য আউটপুট কি পাচ্ছি? পজিটিভ। নেগেটিভ সাইকেলের জন্য আউটপুট কি পাচ্ছি? নেগেটিভ। সো এখানে পোলারিটি কোনো চেঞ্জ হচ্ছে না। সো এটাকে আমরা বুঝতে হবে কি এটা হচ্ছে একটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, বাট গেইন কত? 2। এন্ড গেইন 2 করার জন্য আমার RF বাই R1 এর রেশিও কত করতে হবে? 1। ঠিক আছে? কেন? মানে আগে থেকে একটা 1 প্লাস কিন্তু অলরেডি করে দেওয়া আছে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য। বুঝা গেছে? সো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে সামারাইজ যদি করি, ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য ইনপুটটা থাকবে হচ্ছে 2 নম্বর পিন। ঠিক আছে? আর 3 নম্বর পিন যেটা দ্যাট উইল বি গ্রাউন্ডেড। আর রেজিস্ট্যান্স যেগুলো ছিল ফিডব্যাক রেজিস্ট্যান্স এবং ইনপুট রেজিস্ট্যান্স সেগুলো বোথ ইনভার্টিং অ্যামপ্লিফায়ার এবং নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার একই জায়গায় থাকবে। চেঞ্জটা কোথায়? নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য ইনপুটটা কততে চলে আসবে? 3 নম্বর পিনে চলে আসবে, অথবা নন ইনভার্টিং ইনপুট যেটা সেখানে চলে আসবে। এবং 2 নম্বরটা এই রেজিস্ট্যান্সে এই মাথাটা কি হয়ে যাবে? গ্রাউন্ডেড হয়ে যাবে। বুঝা গেছে? আরেকটা অবজারভেশন খেয়াল করে দেখো। যে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য এটার আউটপুট অথবা এটা গেইন কখনো কি 1 এর থেকে ছোট হতে পারে? 1 এর থেকে ছোট কিন্তু হতে পারে না। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য তার যে গেইন সেটা কখনোই 1 থেকে ছোট হতে পারে না। এখন তোমাকে দিলাম হচ্ছে 3 ভোল্ট পজিটিভ সাইকেল হচ্ছে 3 ভোল্ট, নেগেটিভ সাইকেল হচ্ছে -3 ভোল্ট। আউটপুটে ধরো পেলাম পজিটিভ সাইকেলের জন্য 1 ভোল্ট, নেগেটিভ সাইকেলের জন্য -1 ভোল্ট। কি করবে তখন? ইনভার্টিং হতে হবে। ইনভার্টিং করে সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে না? ইনভার্টিং যদি করো তাহলে পজিটিভ সাইকেলের জন্য নেগেটিভ আসবে, নেগেটিভের জন্য পজিটিভ, পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে না? কি করা যায় বলো? নন ইনভার্টিং গেইনটা তো থাকবে। গেইন যদি হয় তাহলে তো কমে যাওয়ার কথা না, মানে তো কমে যাচ্ছে না। হ্যাঁ, কমে যাচ্ছে। তো কমলে নন ইনভার্টিং এর জন্য তো অলরেডি গেইন অলওয়েজ 1 থাকবেই। কি করা যায় চিন্তা করে দেখো। আমি একটু সহজ করে দিই, বলেই দিই সিম্পল জিনিস এটা। তুমি একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করবা। এখন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে আমরা গেইন চাইলে কমাতে পারি, বাড়াতে পারি। সো গেইনটা কত করে দিবা? 1/3 করে দিবা। তাহলে আউটপুট কত চলে আসছে? 1 চলে আসছে। আর সমস্যা কি? পোলারিটি আসছে উল্টা। এখন যে আউটপুটটা পাইছো সেটাকে আবার একটা ইউনিটি গেইন মানে ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে দিবে। তাহলে পোলারিটি শিফট হয়ে যাচ্ছে। এখন যেটা আমি চাই সেটা পেয়ে যাচ্ছে। বুঝতে পারছো? দুইটা অ্যামপ্লিফায়ার লাগবে। দুইটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করব। মানে একটা গেইন দিব 1/3। এইটার আউটপুট চলে যাবে হচ্ছে আরেকটা ইউনিটি গেইন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, যেটা গেইন কত? 1। এরকম ভাবে চাইলে আমরা ডিজাইন করতে পারি। আচ্ছা, এবার একটু দেখো। এখন যদি ফিডব্যাক রেজিস্ট্যান্স যেটা ফিডব্যাক রেজিস্ট্যান্সটা যদি আমরা শর্ট করে দিই, ও একটু আগে সার্কিটটা দেখলাম সেখানে এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স ছিল না। এখন ফিডব্যাক রেজিস্ট্যান্সটাকে যদি আমরা শর্ট করে দিই আর ইনপুট রেজিস্ট্যান্স যেটা ছিল, এই যে এখানে যেটা ছিল না, এটাকে যদি আমরা গ্রাউন্ড করে দিই তাহলে কনফিগারেশন দেখতে এরকম দাঁড়ায় না? ফিডব্যাক রেজিস্ট্যান্সটাকে শর্ট করে দিলাম আর এখানে কি ছিল? এটা গ্রাউন্ডে ছিল, সেটাকে আমরা ওপেন করে দিলাম, ডিসকানেক্ট করে দিলাম। তাহলে কনফিগারেশন দেখতে এরকম দাঁড়ায়। তাহলে আমি কি লিখতে পারি যে V output equals to 1 plus RF divided by R1 into T VI। এই প্রশ্নটা তাহলে কি 0 হয়ে যাচ্ছে না? তাহলে V output equals to কি হয়ে যাচ্ছে? VI। এই কনফিগারেশনকে আমরা বলতেছি ভোল্টেজ ফরওয়ার্ড অথবা ভোল্টেজ বাফার অথবা ইউনিটি গেইন অ্যামপ্লিফায়ার। মানে কি? মানে হচ্ছে আমি ইনপুটে যা দিচ্ছি আউটপুটে এক্স্যাক্টলি তা পাচ্ছি। ঠিক আছে? এখন কথা হচ্ছে স্যার ইনপুটে যা দিচ্ছি আউটপুটে এক্স্যাক্টলি তাই পাচ্ছি, তাহলে এটা প্রয়োজন কি? এটা প্রয়োজন হচ্ছে মাল্টি স্টেজ একটা সার্কিটে যদি মাল্টিপল স্টেজ থাকে। ঠিক আছে? যেমন এটা একটা স্টেজ, এটা একটা স্টেজ। এই স্টেজে যে আউটপুট সেটা এই স্টেজে ইনপুট হিসেবে কাজ করে। ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে একটা সার্কিট অনেকগুলো পার্ট আছে। ঠিক আছে? এই স্টেজ থেকে যেটা আমি পাচ্ছি আউটপুট যেটা পাচ্ছি
সেটা হচ্ছে এই স্টেজের ইনপুট হিসেবে কাজ করে। এখন প্রবলেম হচ্ছে কি, এরকম মাল্টিপল স্টেজ যদি থাকে সেক্ষেত্রে ইন্টার স্টেজ লোডিং বলতে একটা জিনিস দেখা যায়। ইন্টার স্টেজ লোডিং, সেই ইন্টার স্টেজ লোডিং এর জন্য সাপোজ আমার এখানে 5 পোর্ট আসার কথা, ঠিক আছে, আমি যখন এই স্টেজটাকে কানেক্ট করতেছি না, এই স্টেজটা ধরো নাই, তখন আমি এখানে পাচ্ছি কত প্লাস মাইনাস 5 পোর্ট। আর যখনই আমি এই স্টেজটা কানেক্ট করতেছি, এই স্টেজে অবশ্যই কি থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, ইম্পিডেন্স থাকবে, অনেক কিছু থাকবে, তখন তার লোডিং এফেক্টের জন্য এইটা তখন আর 5 পোর্টে ফিক্সড থাকে না, এটা তখন চেঞ্জ হয়ে কত 3.8 ভোল্ট অথবা ধরো 4.2 ভোল্ট হয়ে যায়। বাট আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি কত, আমি চাচ্ছি যে এটা ইনপুটও 5 ভোল্টে যাবে। সেই জন্য তখন আমরা কি করতে পারি, এই দুটো স্টেজের মাঝখানে একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিট ইউজ করতে পারি। ভোল্টেজ ফলোয়ার সার্কিটে ইনপুটে কত যাচ্ছে 5 ভোল্ট, আউটপুটে কত আসবে 5 ভোল্ট আসবে। তাহলে দেখো তো এই স্টেজে আউটপুটে এই স্টেজে ইনপুটে এক্স্যাক্টলি চলে আসলো। এটা এই জিনিসটা কেন হলো, কারণ অপ এম্পের ইনপুট ইম্পিডেন্স অনেক হাই এবং ভোল্টেজ ফলোয়ার যে কনফিগারেশন তার পার্টিকুলার ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, সেই জন্য অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এখানে 5 দিলে আমরা এখানেও 5 পাচ্ছি, বুঝে গেছে? সো এই ধরনের ইন্টার স্টেজ লোডিং কে মিনিমাইজ করার জন্য অ্যাকচুয়ালি ভোল্টেজ ফরওয়ার্ড বা ভোল্টেজ বাফার সার্কিটটাকে ইউজ করা হয়। ক্লিয়ার? বুঝে গেছে? এই ছাড়া দুইটা স্টেজকে আইসোলেট করার জন্য, মানে আমি চাচ্ছি যে দুইটা স্টেজের মাঝখানে কোনো কানেকশন থাকবে না, দুইটা স্টেজ ডিফারেন্ট হবে, সেক্ষেত্রেও আমরা চাইলে এই ভোল্টেজ ফরওয়ার্ড বা ভোল্টেজ বাফার সার্কিটটাকে ইউজ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার বলো তো এই সার্কিটটা দেখতে কার মতো? ভোল্টেজ ডিভাইডার ভাই, এই সার্কিটটা দেখতে কার মতো বলো তো? কোথায় বলবো এই সার্কিটটা কিন্তু অলরেডি আমরা সলভ করে আসছি, ঠিক আছে? দেখতে কার মতো বলো তো? ইনপুট কোথায় আছে দেখো তো? ইনপুট হচ্ছে কি 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে? 2 নম্বর, 2 নম্বরে। ইনপুট কি একটা আছে? তিনটা আছে। 3 নম্বরটা কি করা আছে? এই ধরনের কনফিগারেশন আমরা বলি হচ্ছে ইনভার্টিং অ্যাডার। ইনভার্টিং অ্যাডার, কেন ইনভার্টিং অ্যাডার বলছি সেটা আমরা দেখব, অথবা এগুলোকে আমরা বলেছি সামিং অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এখন এটা যদি আমরা সলভ করি তাহলে খেয়াল করে দেখো তো, এই 3 নাম্বার পিনটা এখন কি আছে, গ্রাউন্ডে আছে না? তাহলে এখানে পটেনশিয়াল কত হবে? 0। তার মানে এখানেও পটেনশিয়াল কত হবে? 0, ঠিক আছে? এখন আমরা একটু আগে দেখে আসছি, অথবা আমরা যে প্রবলেমগুলো সলভ করে আসছি সেখানে আমরা জানি যে এই কারেন্ট ইকুয়ালস টু কি, এই কারেন্ট। এখন এই যে কারেন্টটা, এটা আবার কি তিনটা কারেন্টের সামেশন না? আমরা যেখানে কেসিএল করি তাহলে দেখো তো I1 ঢুকতেছে, I2 ঢুকতেছে, I3 ঢুকতেছে, বের হচ্ছে কি I। তাহলে I ইকুয়াল টু কি I1 প্লাস I2 প্লাস I3 লেখা যায়, যায় না? এখন আমরা I1 টা বের করি, তো এই পয়েন্টে ভোল্টেজ যদি 0 ভোল্ট, তাহলে এখানে কত হবে? 0 ভোল্ট হবে। তাহলে I1 টা কি লেখা যায় V1 মাইনাস 0 ভোল্ট ডিভাইডেড বাই R1। সিমিলারলি I2 টা কি লেখা যায় V2 মাইনাস 0 ভোল্ট ডিভাইডেড বাই R2। এটা কি লেখা যায় V3 মাইনাস 0 ভোল্ট ডিভাইডেড বাই R3। তাহলে এই তিনটা কারেন্টকে যদি আমি সামেশন করি দ্যাট ইজ ইকুয়াল টু কি I। AI ইকুয়ালস টু আবার কি AI, AI টা কি লেখা যায় 0 ভোল্ট মাইনাস V আউটপুট ডিভাইডেড বাই RF। দেখা যায় না? যায়। তাহলে এরকম ভাবে যদি আমরা ইকুয়েশনগুলো একটা একটা ইকুয়েশন সমান করে যদি এখানে আলটিমেটলি V আউটপুটের জন্য সলভ করি, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এরকম, ঠিক আছে? ইকুয়েশনটা কি RF by R1 into V1, RF by R2 into V2, RF by R3 into V3। এখানে খেয়াল করে দেখো তো V1 V2 V3 সামেশন হচ্ছে না? কখন সামেশন হচ্ছে? এইটার রেশিও যদি 1 হয়, এটার রেশিও যদি 1 হয়, এটার রেশিও যদি 1 হয়, তাহলে আলটিমেটলি দেখো তো V1 V2 আর V3 সামেশন হচ্ছে না? সামেশন হচ্ছে। এবং সাথে দেখো এটা কি আছে মাইনাস, এই জন্য এটাকে আমরা বলছি ইনভার্টিং অ্যাডার, ঠিক আছে? অথবা আমরা এটাকে বলছি সামিং অ্যাম্পলিফায়ার।
বুঝতে পারছি? এখন খেয়াল করে দেখো এই RF বাই R1, RF বাই R2, RF বাই R3 এগুলো তো 1 1 না হয়ে ডিফারেন্ট করে হতে পারে। সো আমি কি এটাকে বলতে পারি একটা ওয়েটেড সাম। সাপোজ এটা রেশিও হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.4, এটা হচ্ছে কত 0.3। মানে কি আমি V1 এর কত পার্সেন্ট দিচ্ছি 30%, V2 কত পার্সেন্ট দিচ্ছি 40%, V3 কত পার্সেন্ট দিচ্ছি 30%। তাহলে এটাকে একটা ওয়েটেড সাম হয় না? সবচেয়ে বেশি ওয়েট হচ্ছে তার, আর এই দুটো ওয়েট হচ্ছে সমান। সো এটাকে আমরা ওয়েটেড সাম হিসেবে এক্সপ্রেস করতে পারি। এখন এটা একটা एग्जांपल দেই আমি। যেমন আমরা তো কনসার্টে যাই তাই না, গান শুনি। তো কনসার্টে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে? মেইনলি গিটার থাকে, কিবোর্ড থাকে, ঠিক আছে। আমাদের যেহেতু এখানে ইনপুট তিনটা, তো আমরা তিনটা কনসিডার করি। ফার্স্ট অফ অল থাকে ভোকাল, একজন তো গান গায়, তার সাথে সিঙ্ক্রোনিজম করে কি কিবোর্ড বাজে, গিটার বাজে। এখন তুমি কি তিনটা ইনস্ট্রুমেন্টের ডিভাইস আলাদা করে শুনতে পাও? তিনটা ইনস্ট্রুমেন্টের ডিভাইস আলাদা করে শুনতে পাও? তুমি কালেক্টিভলি শুনতে পাও না? কালেক্টিভলি শুনতে পাও না? এখন কোনটা রেশিও সবচেয়ে বেশি থাকে? ভোকাল। ভোকাল। তারপর কার থাকে? গিটার। তারপর আমরা তো তিনটা কনসিডার করতেছি এখানে, ভোকাল, গিটার আর কিবোর্ড। গিটারটা বেশি থাকে না কিবোর্ডটা বেশি থাকে? গিটার বেশি থাকে। সবচেয়ে বেশি থাকে হচ্ছে ভোকাল। আমি ধরলাম আমার ভোকালটা হচ্ছে 0.4 মানে 40%। মানে আউটপুট যেটা তার 40% হচ্ছে আমার ভোকাল। বাকি থাকে কত? 60%। তাই না? আচ্ছা এটা 45% ধরি, তাহলে বাকি থাকে কত? 55%। এটাকে আমি ধরলাম 30%, এটাকে আমি ধরলাম 25%। এটা হচ্ছে আমার ভোকাল, এটা হচ্ছে কি আমার কিবোর্ড, আর এটা হচ্ছে কি আমার গিটার। ঠিক আছে? সো আমার কি করতে হবে? এই যে RF বাই R3 এর রেশিওটাকে কত করতে হবে? 0.3 করতে হবে। 0.3 কখন হবে? রেশিওটা যখন 0.3 মানে কত? 10/3 3/10। তার মানে আমার RF টা কত হবে? 3। আর R3 টা কত হবে? 10। এর ঝামেলা আছে। এটার রেশিওটা কত দেখো তো? 25%। তার মানে উপরে কত? 2.5। নিচে কত? 10। এখন বলো তো RF টা এখন এখানে কত হচ্ছে? 2.5। এখানে আবার কত হচ্ছে? 4.5। মানে আমার RF কি চেঞ্জ হয় নাকি R1 চেঞ্জ হয়? R1 R2 চেঞ্জ হয় না? RF তো একটাই, RF তো ফিক্সড। চেঞ্জ হচ্ছে কোনটা? এই ইনপুটের সাথে যেগুলো আছে সেগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা এখানে কি করতে হবে বলো তো? আমার আলটিমেট কাজ হচ্ছে রেশিওটাকে 0.45 করা। আরেকটাকে ফিক্স রেখে R1 এর সাথে ওইটা, হ্যাঁ RF টাকে ফিক্স রেখে R1 টাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে? তাহলে প্রতিটা কেসে RF টাকে ফিক্স রেখে আমরা R1 কে চেঞ্জ করব, চেঞ্জ করে রেশিওটা কত করব? 0.45। তারপর RF টাকে সেকেন্ড কেসে কিবোর্ডের জন্য সেম RF টাকে ফিক্স রেখে R2 টাকে কি করব? চেঞ্জ করব। সিমিলারলি এখানে RF টাকে ফিক্স রেখে R3 টাকে চেঞ্জ করব সো দ্যাট দা রেশিও ইজ 0.3 অথবা 30%। এই জিনিসটা এক্স্যাক্টলি করা হয়। এখন এই যে চেঞ্জটা করা হয় সেটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ঠিক আছে? রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমরা অ্যাডজাস্ট করি, ফিডব্যাক রেজিস্ট্যান্স তো ফিক্সড। R1 R2 R3 এগুলো যদি আমরা রেজিস্ট্যান্সকে চেঞ্জ করি, রেজিস্ট্যান্সকে চেঞ্জ করলে তার অনুপাত চেঞ্জ হচ্ছে। এবং আলটিমেটলি সবগুলো গিয়ে এই ইকুয়েশনের মাধ্যমে সামেশন হচ্ছে এবং কালেক্টিভলি একটা সাউন্ড বা মিউজিক তখন আমরা শুনতে পাই। বুঝতে পারছো? এটা অ্যাপ্লিকেশনস কোথায়? আমি ছোট্ট একটা एग्जांपल দিলাম। এবং এই যে কনসেপ্টটা এটাকে ইউজ করে অ্যাকচুয়ালি চাইলে অনেক কিছু ডিজাইন করা যায়। এই এটা সলভ করো তো। সবাই বই খাতা বের করো, অনেকক্ষণ শুনেছিলাম, এটা সলভ করো।
kilo ohm divided by 10k into 2 volt plus 8k divided by 6k into 1.2 volt. এটা যদি সলভ করি সলভ করলে আসে হচ্ছে -3.84। ঠিক আছে, তো ভি আউটপুটটা বের করা খুব সহজ, জাস্ট ফর্মুলা ইউজ করলে আউটপুট চলে আসে। আর আই নোটটা কিভাবে পাবো বলো তো? আই নোটটা কিভাবে পাবো? আই নোট কিভাবে পাবো? কোন আইডিয়া? Yes, sir. আই নোট কিভাবে পাবো বলো? স্যার ফার্স্ট ওই তিনটার কারেন্ট যদি বের করবে স্যার, ওই কারেন্ট বের করে স্যার উপর দিয়ে যাবে। আর স্যার এখানে যদি একটা কেসিএল করি তাহলে ভি আউটপুট বরাবর একটা কারেন্ট পাবো। তো আই নটটা হবে ওই ভি আউটপুটের কারেন্ট মাইনাস ওইটা। কবে করলে স্যার পাবো? আচ্ছা খেয়াল করে দেখো, আমাকে অ্যাকচুয়ালি এই যে কারেন্টটা এটা বের করতে হবে, তাই না? এই কারেন্ট বের করার জন্য আমাকে কি লাগবে? এটা বের করতে হবে, কারণ এই কারেন্ট ইকুয়ালস টু এই কারেন্ট, এবং আমাকে বের করতে বলছে এইটা। ঠিক আছে, এই নোডে আবার এই যে এই কারেন্টটা এটা বের হয়ে যাচ্ছে না, ভি আউটপুট ডিভাইডেড বাই 4 কে যদি করো তাহলে এই কারেন্টটা পেয়ে যাচ্ছ। এবং এই কারেন্টটা পাচ্ছ কোথায়? ওই ইকুয়েশনে পাচ্ছ। এই কারেন্ট এবং এই কারেন্ট কি করতে হবে? এটা বের করার জন্য কি করতে হবে? কেসিএল করতে হবে স্যার। এটা ঢুকতেছে, এটা ঢুকতেছে, বের হচ্ছে কি? এটা বের হচ্ছে। কেসিএল করে তোমাকে অ্যাকচুয়ালি আইডিয়া পেয়ে যাবে। তুমি এভাবে করছো না? কিভাবে করছো? স্যার এখানে স্যার মানে মাঝখানে যে পয়েন্টটা যেখানে কেসিএল করছি আমরা, ওইটার ভোল্টেজ আর বাকি দুইটা রেজিস্ট্যান্সের পয়েন্ট দুইটার ভোল্টেজ সেম, মানে দুইটা রেজিস্ট্যান্স প্যারালালি আছে। যদি আমরা দেখি স্যার 8 কিলো ওহমটাও গ্রাউন্ডেড আছে, 4 কিলো ওহমও গ্রাউন্ডেড আছে, আর দুইটারই স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট সেম। তো দুইটাকে প্যারালালি করে দিলেই আছে। তো দুইটা করলে স্যার সহজেই কারেন্ট ও যেটা বলতেছে যে এই পয়েন্ট থেকে আমি যদি রেজিস্ট্যান্স পুরো দেখি, 8 কিলো ওহম যেটা সেটাও গ্রাউন্ডে গেছে, 4 কিলো ওহম যেটা সেটাও গ্রাউন্ডে গেছে। এই পয়েন্টের সাথে ওই দুটো রেজিস্ট্যান্স তাহলে কি প্যারালাল না? প্যারালাল। সো ওই দুটো রেজিস্ট্যান্স প্যারালালকে ইকুইভ্যালেন্ট করে দেন তোমার এই ভি আউটপুটে ভাগ করলে সেখান থেকে চলে আসে। বুঝা গেছে? তো যে কোনো ভাবে সলভ করতে পারো। এখন তোমাদের কিন্তু সেমিস্টার ফাইনাল কোশ্চেন দেখাই। এই ম্যাথটা দেখো, তোমাদের একটা সেমিস্টার ফাইনাল কোশ্চেন বেশি বড় না। এখানে সি যেটা এটা বাদ, এটা কোনো পড়া নাই, এটা আমরা কালকে ক্লাসে পড়াবো। এ আর বি দেখো তো, এ আর বি এই দুটো কোন ধরনের অ্যামপ্লিফায়ার? দুইটা ইনভার্টেড। এ আর বি এই দুটো কোন ধরনের অ্যামপ্লিফায়ার? ইনভার্টিং নাকি ইনভার্টিং অ্যাডার? এর জন্য এখন ইনপুট কয়টা আছে? এটার জন্য ইনপুট কয়টা আছে? দুইটা। মানে এগুলো কি ইনভার্টিং অ্যামপ্লিফায়ার নাকি ইনভার্টিং অ্যাডার? অ্যাডার। তাহলে আমি যদি বের করি ইকুয়েশন তাহলে কি হবে বলো তো? এখানে দাও 30, এখানে দাও কত? 10। তাহলে রেশিও কত? 3। এখানে 30, এখানে 10, রেশিও কত? 3। তাহলে 3 into 1 plus 3 into 2। 3 into 1 কত হয়? 9 হবে টোটাল 9। টোটাল 9, সামনে কি থাকবে? Minus. মাইনাস। তাহলে এটা আউটপুট এখানে কত? এখানে কত পাবো? -9। মাইনাস 9। এখানে কত পাবো? 20/10 2, 20/10 2, 2 into 3, 2 into 4 আর 40 -40। মাইনাস 40। বুঝা গেছে? এটা খুব সিম্পল ছিল, আর যদি দেখাই তো সবাই দেখি তো পারবে না? এটা সলভ করো। স্যার সুন্দর কোনো সার্কিট। এটা সলভ করো। এক সবাই সলভ করো। সেমিস্টার ফাইনাল একটা কোশ্চেন। এটা সলভ করো। তোমাদেরকে ক্লাসে সেমিস্টার ফাইনাল কোশ্চেন সলভ করাচ্ছে একটা আইডিয়া দেওয়ার জন্য যে পরীক্ষায় কি কোন কোশ্চেন থাকে। তাহলে পিক টু পিক দুইটাই 12 আসবে। হ্যাঁ, পুরোটা সলভ করে পাবো। এখানে কিন্তু ছোটখাটো ট্রিক্স আছে, ঠিক আছে? ট্রিক্স থাকে, সেটা যদি ফাইনাল স্টেজে যাও তখন বুঝতে পারবে।
আচ্ছা দেখো দেখে কিন্তু বুঝতে হবে যে কোন ধরনের অ্যামপ্লিফায়ার। এটা কোন ধরনের অ্যামপ্লিফায়ার? এখানে ইনপুট কত নম্বর পিনে দেওয়া আছে? 2 নম্বরে নাকি 3 নম্বরে? 2 নম্বর পিন কোনটা সেটা আগে বলো। নেগেটিভ সাইন যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের 2 নম্বর পিন, আর পজিটিভ সাইন যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে 3 নম্বর পিন। 2 নম্বর পিন থেকে আমরা বলেছি ইনভার্টিং ইনপুট, আর 3 নম্বরটাকে বলেছি নন ইনভার্টিং ইনপুট। খেয়াল করে দেখো তো আমার ইনপুটটা কোথায় দেওয়া আছে? ইনপুটটা কোথায় দেওয়া আছে? ইনভার্টিং ইনপুট পিনে। আর 3 নম্বরটা দেখো তো কি করা আছে? গ্রাউন্ড। ফিডব্যাক আছে? আছে। সো এটা হচ্ছে একটা কি ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। এখানে গেইন কত বলো তো? 2। গেইন 2। আর ইনপুট যেটা ইনপুটটা কি একটা এসি ওয়েভটা, তার পিক ভ্যালু কত দেওয়া আছে? 3। তাহলে পিক টু পিক কত হবে? 6। তাহলে এখানে এসে গেইন যেহেতু 2 দেওয়া, তাহলে এটা এখানে এসে কি হবে? 12। এখানে কত? -12। তাই না? এখানে কিন্তু ওয়েভ শেপ ড্র করতে বলা হয়েছে, ঠিক আছে? 6 থেকে 6 হবে। হ্যাঁ সরি, আর -6 হয়ে যাবে। ইনভার্টিং উল্টা স্যার, ইনভার্টিং না, তাহলে নিচে উল্টা হবে। এখানে হবে কি? এটা হ্যাঁ, এটা হবে এখানে হবে -6। 6, এখানে কত হবে? -6। বুঝা গেছে? এখানে কিন্তু কোশ্চেন ভালো করে দেখবা, বলছে কি ইলাস্ট্রেট দ্য ওয়েভ শেপস অফ VA, VB এন্ড Vout। তোমার কিন্তু এটা ওয়েভ শেপ ড্র করতে হবে, ক্যালকুলেশন করে দিলে কিন্তু লাভ নেই, ঠিক আছে? ডিসির জন্য তো কোশ্চেনগুলো ঠিক আছে, বাট এসির জন্য তো ওয়েভ শেপ লাগবে। এখন এইটা কোন ধরনের অ্যামপ্লিফায়ার বলো তো? স্যার এটা হচ্ছে নন ইনভার্টিং। ইনভার্টিং এটা গেইন কত? 1। 1। তাহলে এখানে এসে কি পাবো? এই VB তে কি পাবো? উল্টাটা বলবে এটা 6 to 6 6 ভোল্ট। এখানে কত? -6। এইটা কোন ধরনের অ্যামপ্লিফায়ার সেটা বলেন। স্যার এটা হচ্ছে স্যার নন নন ইনভার্টিং। ইনভার্টিং কেমনে বুঝলা? স্যার নন ইনভার্টিং পিন Positive 3 নাম্বার পিনে ইনপুট, 3 নাম্বার পিন। ইনপুটটা এখন কোথায় চলে গেছে? 3 নাম্বার পিনে। আর 2 এবং 6 মাস মধ্যে ফিডব্যাক কেমন চলে গেছে? এবং ইনপুট এসে তো আছে, তাই না? তো এটার জন্য অ্যাপ্লিকেশন কি? 1 প্লাস RF by RF ডিভাইড বাই R1 ইনটু কি? VI। তাহলে এখানে গেইনটা কত আছে দেখো তো? 10 11 টোটাল 11 10 10 plus 1 এই তাহলে গেইনটা কত হয়ে যাচ্ছে? 11 11। তাহলে এখানে কত দিয়ে গুণ হবে? 11 দিয়ে। এখানে কত দিয়ে গুণ হবে? 11 দিয়ে। লাভ করে কত পাচ্ছ? 66 6 এখানে কত? 66 66 আর 6 আর এখানে কত? এই জিনিসটা করলা মানে তোমার এখান থেকে 2 মার্কস বাদ। ইলেকট্রনিক্সের কোশ্চেন মানে হচ্ছে ট্রিক্স, ঠিক আছে? খুব ভালো করে বেসিক বুঝতে হবে। খেয়াল করে দেখো, এই কিসের গায়ে কথা বলতেছো? 2 মার্কস কিন্তু এখানে নাই। এই সেম কোশ্চেনটা পরীক্ষা দিলেই 2 মার্কস ভুল। দেখো এখানে 6 মার্কস বলা আছে, বাট তোমার এই স্টেজ ঠিক আছে, VA কোনো ভুল নাই, VBও ঠিক আছে, কোনো ভুল নাই, বাট V আউটপুট যেটা সেটা ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে দেখো, তোমার V আউটপুট কত আসছে পজিটিভ সাইকেলের জন্য? 66 নেগেটিভ সাইকেলের জন্য কত আসছে? -66 ওপেন পেজ যে আউটপুট সেটা কি কখনো তার পাওয়ার সাপ্লাই থেকে বেশি হতে পারে? না না। তো পজিটিভ আউটপুটটা অবশ্যই পজিটিভ পাওয়ার সাপ্লাই থেকে বেশি হবে না, আবার নেগেটিভ আউটপুট যেটা সেটাও তার নেগেটিভ পাওয়ার সাপ্লাই থেকে বড় হবে না। তার মানে কি এখানে এটা 15 ভোল্টে ক্লিপ করে যাবে, এখানে এটা -15 ভোল্টে ক্লিপ করবে। বুঝা গেছে? এইরকম ছোটখাটো ট্রিক্স কোশ্চেন থাকে, ভালো মতো বুঝতে না থাকে